আচ্ছা, আপনারা কোনোদিন রাতের গহীন অন্ধকারে পাহাড়ি রাস্তায় আটকে পড়েছেন? যদি হঠাৎ আটকে পড়েন আর চোখে পড়ে পাহাড়ের এক সুবিশাল বাড়ি, কিন্তু তার নেম প্লেটে কোনো নাম নেই, আপনি কৌতূহলবশত বাড়িতে প্রবেশ করতে গিয়ে বোঝেন এক অবয়ব আপনাকে অনুসরণ করছে। বলুন তো, কে সে? কি চায় সে? কি বা আছে সেখানে? বাংলা সাহিত্যের আপারানন্দ হলো গল্প, আর এই গল্পের বৈঠকখানা হলো শ্রুতিলিপি। আজ আপনারা শুনবেন বিশ্বরূপদের লেখা পাহাড় পরে ভয়ঙ্কর। তারপরেই ক্যারিয়েসটা হঠাৎ দুলতে শুরু করলো। ক্যারিয়েজের এক যাত্রী বলে উঠল, ভূমিকম্প এসেছে নাকি? একজন ইতিমধ্যেই গডের প্রে আরম্ভ করেছেন। হঠাৎ সব থেমে গেল। প্রে করতে থাকা লোকটি নিজেকে সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়েছে গাড়িটির মেঝেতে। সামান্য কেটে ছড়ে যাওয়া ছাড়া আর কারো কোনো ক্ষতি হয়নি। ক্যারিয়েজের চালক তার ক্যারিয়েজ থেকে নেমে বলল, স্যার ক্ষমা করবেন, গাড়ি আর যেতে পারবে না, পেছনের একটি চাকা ভেঙে গিয়ে খাদে পড়েছে। রাত এখন 8-9টার বেশি নয়, কিন্তু পাহাড়ি রাস্তায় এখনই প্রায় মধ্যরাত মনে হচ্ছে। ক্যারিয়েজের চালক সহ মোট 3 জন যাত্রী চলেছিল নিজের নিজের গন্তব্যে, কিন্তু পাহাড়ি পথে পাথরের সঙ্গে সংঘাতে ক্যারিয়েজের পেছনের একটি চাকা গাড়ি থেকে আলাদা হয়ে পড়েছে পাশের খাদে। ওনারা 4 জন কোনো রকমে নিজেদের সামলেছে। পায়ে হেঁটে বাকি দুজনের বাড়ি 2 মাইলের মধ্যে। কিন্তু হারবার্ট ব্রাউন পড়লেন বিপাকে। তিনি ওই ক্যারিয়েজের একজন যাত্রী। তিনি যেই দিকে যাচ্ছিলেন সেখানে পৌঁছতে গেলে পেরোতে লাগবে এখান থেকে এখনো মাইল 7 পথ। অন্ধকার পথে এতটা দূরত্ব হেঁটে যাওয়াটা প্রায় অসম্ভব। ক্যারিয়েজটির চালকও তার ঘোড়া দুটো নিয়েই রওনা হবার উদ্যোগ নিয়েছে। হয়তো আগামীকাল এসে ক্যারিয়েজটির বাকি ধ্বংসাবশেষ নিয়ে যাবেন। হারবার্টকে এখানেই কোনো জায়গায় রাত্রিবাস করতে হবে। হারবার্ট কিছুক্ষণ শান্ত হয়ে ভাবলেন। আসার পথে একটা দোতলা বাড়ি দেখেছিল সে। 1 মাইলের মধ্যেই হবে সেটা। সাহায্যের আশায় সেই দিকেই সে যাবে বলে স্থির করল। তারপর পরের দিন সকালে নয় ভাবা যাবে তার গন্তব্যে পৌঁছানোর উপায়। একে একে প্রত্যেকেই চলে গেলেন। অন্ধকার চড়াই রাস্তা, টর্চ ছাড়া দেখা দেয়। হারবার্ট পাহাড়ের গায়ে রাস্তা দিয়ে কয়েক মাইল হাঁটার পর সেই দোতলা বাড়িটিতে এসে পৌঁছলেন। আচ্ছা, পাহাড়ের গায়ে কি এমন বাড়ি বানায়? কিছুটা অবাক হন হারবার্ট। বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের মাঝখানে বড় গেট। গেটের পাশে দেওয়ালে মার্বেল দিয়ে বাঁধানো নেম প্লেট। দেখে মনে হয় খুব পুরনো, কিন্তু নেম প্লেটে কিছুই লেখা নেই। হারবার্ট গেট ঠেলতেই ক্যাঁচ করে খুলে গেল সেটি। গায়ে কাটা দিল তার মনে হতে লাগলো সে এখন পৃথিবীর মানুষ্য সভ্যতার বাইরে রয়েছে। এ এক অন্য দুনিয়া, যেখানে জনমানব তো দূর, কোনো প্রাণীরও দেখা পাওয়া যাচ্ছে না। যেন এখানে থাকে সকল অশুভ আত্মা। হারবার্টের হৃদয় চিরকালই দুর্বল, কিন্তু এখানে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। ক্যাসেলটা অনেক দিনের পুরনো দেখেই বোঝা যায়। ক্যাসেলের একটি ঘরে অতি মৃদু আলো দেখা যাচ্ছে। কিছুটা খোলা জায়গা পেরোনোর পর ক্যাসেলের দরজার সামনে এসে দরজায় নক করল সে। কেউ দরজা খুলল না। এবার একটু জোরেই দরজায় ধাক্কা দিল। একজন প্রৌঢ় ভদ্রলোক দরজা খুললেন। লোকটি 6 ফুটের একটু বেশি লম্বা, গায়ে কালো কোট আর পরনে কালো প্যান্ট, চোখ লালচে। হারবার্টের দিকে তাকিয়ে সামান্য হাসল সে। তার উপরের পাটির দুদিকের দুটো দাঁত স্বাভাবিকের থেকে বড় এবং ধারালো। হাসিটা হারবার্টের খুব একটা ভালো লাগলো না। হারবার্ট বললেন, হ্যালো, আমি হারবার্ট।
আজকের দিনটা একটু জায়গা পাওয়া যাবে? লোকটি হেসে ঘষা গলায় বলল, হ্যাঁ, অবশ্যই। এমন সময় শুরু হলো বৃষ্টি। আহ, আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর গল্প করা যাবে। তা আপনার নাম কি? বাইরের নেম প্লেটে কিছু লেখা ছিল না। আমার নাম মার্কুয়েস এক্সটন বেননেট। আসলে আমার প্রপিতামহ নেম প্লেটের নাম লিখতে ভুলে যান, তারপর থেকে ওটা খালি পড়ে আছে। আপনি মার্কুয়েস? তবে তো খুব প্রভাবশালী ব্যক্তি। হাসলেন তিনি, তারপর বললেন, রাত হয়েছে, কিছু খেয়ে নিন। খাবারের টেবিলে দুজন বসলেন মুখোমুখি। একটা মৃদু আলো জ্বলছে। ক্যাসেলটার ভেতরে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। হারবার্টের সামনে খাবার থাকলেও মার্কুয়েসের সামনে তা নেই। হারবার্ট লজ্জিত হয়ে বললেন, আ- আ- আপনি কিছু নিন না। আমার ডিনার হয়ে গেছে, আপনি খান। হারবার্টের খুব খিদে পেয়েছিল। সে খেতে খেতে যাত্রাপথের বিবরণ দিতে শুরু করতেই অ্যাক্সটন থামিয়ে বলল, আমি সব জানি, আপনাকে কষ্ট করে বলতে হবে না। আপনি জানেন? কিন্তু কি করে জানলেন? সে না হয় না জানাই রইল। এরপর এই নিয়ে আর কোনো কথা হলো না। অ্যাক্সটন তার মার্কুয়েস উপাধি পাওয়ার ঘটনা, পূর্বপুরুষদের গল্প এইসব বলা শুরু করলেন। হারবার্টের ব্যাপারটা বড়ই অদ্ভুত লাগলো। উনি কি করে জানলেন হারবার্টের সঙ্গে কি কি হয়েছে? উনি কি শুনতে চাননি, নাকি ঘোড়ার গাড়িতে উনিও ছিলেন হারবার্টের সঙ্গে? তাহলে পথে কাউকে তিনি দেখতে পাননি কেন? তার স্পষ্ট মনে আছে কেউ এদিকে আসেনি। হারবার্ট অ্যাক্সটনের কথা মন দিয়ে শুনলেন না। হারবার্টকে অন্যমনস্ক দেখে অ্যাক্সটন সেই ঘষা গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে মিস্টার? আপনাকে বোর করছি না তো? আপনি বললেন আ, আপনি আমার এখানে আসার ঘটনা জানেন। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল তার বিবরণ দিতে পারবেন? অ্যাক্সটন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিবরণ দিলেন। সব শুনে হারবার্ট বিস্ফারিত হয়ে গেলেন। উনি জানলেন কি করে সবকিছু? হারবার্ট আর কিছু না বলে যতটা খেয়েছিল সেই অবস্থায় উঠে পড়ে বললেন, আর না, অনেক খেয়েছি। ওয়াইন চলবে? না না, ঠিক আছে। সে হাত ধুয়ে এসে অ্যাক্সটনকে ইতস্তত করে বলল, ধন্যবাদ। আমায় এই মাঝরাতে বিশ্বাস করে আপনার বাড়িতে শেল্টার দিয়েছেন। কিন্তু এবার আমি আসি। আপনার ক্যাসেলে রাত কাটালে আপনার তো সমস্যাও হতে পারে। অ্যাক্সটন হেসে তার ঘষা গলায় বললেন, আমার কোনো সমস্যা হচ্ছে না মিস্টার, এমনি আমি একা থাকি। আপনি আজ রাত আমার বাড়িতেই থেকে যান। অ্যাক্সটনের গলা শুনে কিছুটা ভয় পেয়েই গেলেন হারবার্ট। অ্যাক্সটন হারবার্টকে তার ঘর দেখিয়ে দিল। ঘরে একটা খাট আর একটা টেবিল ছাড়া আর কিছুই নেই। হারবার্ট ঘরে এসে জানলা দিয়ে দেখলেন বৃষ্টি থেমে গেছে। বাগান থেকে সোদা গন্ধ ভেসে আসছে তার নাকে। বাইরে একদম নিস্তব্ধ, ঝিঝির ডাকেরও শব্দ নেই। হারবার্টের তার বাড়ির কথা মনে পড়ল। তার বাড়িতে আছে তার স্ত্রী এবং দুটো যমজ ছেলে মেয়ে। তারাও হয়তো এখন হারবার্টেরই কথা ভাবছে। এখানে না আসলেই হয়তো ভালো হতো। মার্কুয়েস কিংবা কুইনের খাস লোক, কিন্তু অ্যাক্সটন বেনথের নামে কোনো মার্কুয়েস যে আছে তা সে কোনোদিন শোনেনি। হারবার্ট একজন ছোটখাটো ব্যবসায়ী। কাজ সেরে ফিরতে একটু রাত হয়ে গেছিল। ভাগ্যক্রমে ক্যারিয়েজটি পেয়েছিলেন। ক্যারিয়েজটা একটু এদিক ওদিক হলে সে ক্যারিয়েজের ঘোড়া ও বাকি যাত্রীদের সঙ্গে পড়তো পাশের খাদে। তখন যে সে এই ধরাধামে তার ধর নিয়ে আর থাকতো না তা বলাই বাহুল্য। হঠাৎ তার চোখে পড়ল টেবিলের উপরে একটা হলুদ রঙের পোস্টার। এটা তো সে আগে এখানে দেখেনি। সে কুড়িয়ে নিয়ে সেটা পড়ল। দেখল সেখানে অ্যাক্সটনের ছবি, তার নিচে লেখা
এই ছবির ব্যক্তি হলেন আমাদের একজন মার্কুয়েস। এনার নাম অ্যাক্সটন বেনেথ। ইনি দেশদ্রোহিতার অপরাধে অপরাধী। এনাকে যে ধরিয়ে দিতে সাহায্য করবে তাকে নগদ পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হবে। কিন্তু সেখানে যে ডেট লেখা ছিল তা দেখে চমকে উঠল হারবার্ট। ডেটটা ঠিক আজ থেকে 150 বছর আগের, মানে 1876 এডি। কে এই অ্যাক্সটন বেনেথ? তার মনে ভয়ের উদয় হলো। নির্জন নীরব পরিবেশে তার এখন মানুষের কলরব শুনতে ইচ্ছে করছে। তার মনে হচ্ছে আজই তার শেষ দিন। কেন এমন মনে হচ্ছে তার? হয়তো সে আর বাড়িতে ফিরতে পারবে না। তার ছেলেমেয়ের গলায় আর বাবা ডাক শুনতে পাবে না। মৃত্যুপুরীতেই শেষ রাত কাটাবেন তিনি। এই ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছিলেন হারবার্ট। এমন সময় দরজায় টোকা পড়ল। হারবার্ট উঠে দরজা খুলে দেখেন অ্যাক্সটন। তার পরনে নাইট ড্রেস। অ্যাক্সটন ঘরে ঢুকে বলল, জানলার বাইরে তাকিয়ে দেখো। বাড়ির জানলাগুলো খোলাই রেখেছিলেন তিনি। সে নিজের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল হিংস্র ভয়ঙ্কর কিছু নেকড়ে মানব। 2 পায়ে দাঁড়িয়ে লোমশ তার মুখটা নেকড়ের মতো। নরখাদক প্রাণীগুলি তাদের ক্ষুধায় উপরের দিকে তাকিয়ে গর্জন করছে। তাদের দেখে মনে হচ্ছে তারা যাকে কাছে পাবে তাকেই ছিঁড়ে খাবে। ভয়ে হারবার্ট পিছিয়ে আস্তে আস্তে অ্যাক্সটনের সাথে ধাক্কা খেলেন। কিন্তু অ্যাক্সটনের শরীর হিমের মতো শীতল। পিছনে ঘুরতেই হারবার্ট আঁতকে উঠলেন। অ্যাক্সটনের চেহারা আমূল বদলে গেছে। তার চোখ ভয়ঙ্কর রকম লাল হয়ে গেছে। যে 2টো দাঁত স্বাভাবিকের চেয়ে লম্বা ছিল তা মুখের দুপাশ থেকে বেড়ে 1 আঙ্গুল সমান বড় হয়ে গেছে। তার মুখের কাঠিন্যে হারবার্টের মূর্ছা যাওয়ার মতো জোগাড় হলো। অ্যাক্সটন একটা বাঁকা শয়তানি হাসি হেসে তার ঘষা ও হাড়হিম করা গলা বললেন, তোমার কাছে 10 মিনিট সময় আছে। তুমি পালাতে চাইলে পালাও মিস্টার। হারবার্ট ভয়ের সাথে কিছুটা অবাক হলো। তারপর 1 মুহূর্ত দেরি না করে মনকে শক্ত করে দৌড়াতে শুরু করলো সে। দোতলার থেকে সিঁড়ি দিয়ে নেমে 1 তলায় সদর দরজার সামনে আসতেই কিছুমাত্র সময় লাগলো। হাত ঘড়িতে সে দেখল তার হাতে এখনো 7 মিনিট সময় আছে। হারবার্ট সদর দরজা খুলতেই যাবে এমন সময় হৃদয় কাঁপিয়ে দেওয়া এক গর্জন হলো। কানের সামনে যেন 10টা সিংহ যদি একসঙ্গে ডেকে ওঠে সেই রকম শব্দের মতো গর্জনের তীব্র শব্দে হারবার্ট কেঁপে উঠল। সম্বিত ফিরে এলে তার মনে পড়ল নরখাদক নেকড়ে মানবের দলের কথা। 12 ফিট সমান সেই নরখাদকের সামনে দিয়ে সে পালাতে পারবে না। তারা তাকে কাঁচা ছিঁড়ে চিবিয়ে খাবে। সেই অসহ্য পরিণতির চেয়ে এই মৃত্যুপুরীতে থাকা ঢের ভালো। এমন সময় পেছন দিয়ে অ্যাক্সটনের গলা ভেসে এলো, ইয়োর টাইম ইজ ওভার মিস্টার। অ্যাক্সটনের এই ক্রূর কণ্ঠ কানে আসতেই হারবার্টের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তার অট্টহাসিতে গোটা ক্যাসেল কেঁপে উঠল। হারবার্ট ভয়ে কাঠ হয়ে গেল। বাইরে নেকড়ে মানবগুলো উল্লাসে ডেকে উঠছে বারবার। খাবারের আশায় খুশিতে হিংস্র হয়ে উঠেছে তারা। হারবার্ট দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল। অ্যাক্সটন ওর দাঁত বসিয়ে দিল হারবার্টের কাঁধে। হারবার্টের আর্তনাদে ক্যাসেল আরো ভয়ঙ্কর আর রহস্যময় হয়ে উঠল। অ্যাক্সটন উল্লাসে জোরে হেসে বললেন, আমার মিটের রাজত্বে আরো একজন সদস্য যোগ। মিটের বাহিনী পূর্ণ হলে আকাশ, পৃথিবী ও পাতালে রাজ করব আমি। বাইরে নেকড়ে মানবেরা ডেকে উঠেছে।
পরের দিন নিউজ পেপারে বের হলো হারবার্টের ঘটনাটা। এডিনবার্গ, 7ই এপ্রিল। শহরে একজন বেকারি ব্যবসায়ী হারবার্ট ব্রাউন। শেষবার তাকে দেখা গিয়েছিল পাহাড়ি রাস্তায় ঘোড়ার গাড়ি খারাপ হয়ে যাওয়ার সে সেখানেই ছিল। তারপর আর কেউ দেখেনি তাকে। সকালে সেই পাহাড়ি রাস্তায় তার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়, কিন্তু দেহটির বৈশিষ্ট্য সেই দেহে এক ফোঁটাও রক্ত নেই। মনে করা হচ্ছে কোনো পাহাড়ি বন্য জন্তু তাকে ভক্ষণের পর তার দেহ এখানে ফেলে গেছে। এই নিউজটা পড়ে চমকে উঠল সার্থক। সার্থক বাবা মায়ের একমাত্র ছেলে, তাদের সম্ভ্রান্ত পরিবার। স্কটল্যান্ডের এডিনবার্গ চাকরি সূত্রে এসেছে সে। চাকরি সূত্রে বললে বলা ভুল হবে, ও এসেছে ইউনিভার্সিটি অফ এডিনবার্গে পড়তে। ছোটবেলা থেকেই ও পড়াশোনায় খুব ভালো। এখন সে রিসার্চার হিসেবে এই শহরে আছে। ওর রিসার্চ একটু অন্য রকমের, সূক্ষ্ম জীবদের নিয়ে, যাদের অনেকে বিশ্বাস করে ভয় পায়, আবার অনেকে তাদের বিশ্বাস করে না, অর্থাৎ প্যারাসাইকোলজি। ছোটবেলা থেকেই ওর এসব দিকে ভীষণ আগ্রহ। গ্রামের শ্মশানে কোনো তান্ত্রিক গোছের কেউ এলে তার আশেপাশেই বেশিরভাগ সময় কাটাতো সে। মায়ের অবশ্য আপত্তি ছিল এসব নিয়ে পড়ার। বিদেশে আসা নিয়েও ওর মায়ের কিছুটা আপত্তি ছিল, একমাত্র ছেলে তাই চিন্তাটাও একটু বেশি। ঘটনাটা ঘটেছে এডিনবার্গের এক প্রান্তে। তার এই ঘটনার ব্যাপার শুনে সার্থক যতটাই রোমাঞ্চিত হলো, ততটাই মৃত্যু সম্বন্ধে আগ্রহী হলো। ওর মনে হতে লাগলো এটা কোনো জন্তু জানোয়ারের কাজ নয়। একদিন সার্থক ওই পথে এডিনবার্গের দিকে আসছিল। ওর নজরে পড়ল একটা সুন্দর ছোট দোতলা সমানুচু ক্যাসেল। এই ক্যাসেল তো যাওয়ার সময় চোখে পড়েনি। ক্যাসেল থেকে ভেসে আসছে ফুলের সুন্দর সুবাস। পরের দিন কাজের ফাঁকে ইউনিভার্সিটিতে প্রফেসর এনফিল্ডকে কল করে সে জিজ্ঞেস করল, আপনি পাহাড়ি রাস্তায় আগে কখনো কোনো ক্যাসেল দেখেছেন? ক্যাসেল? এখানে 40 বছরের জীবন কাটিয়ে দিলাম, দেখা তো দূর, কখনো এমন ক্যাসেল সম্পর্কে শুনিনি। সত্যি শোনেননি? না, কখনো শুনিনি। কাল তবে যা দেখলাম। পুরো কথা শেষ হওয়ার আগেই প্রফেসর এনফিল্ড বললেন, তোমার চোখের ভ্রম হয়েছে হয়তো। প্রফেসর এনফিল্ড হলেন ইউনিভার্সিটি অফ এডিনবার্গ প্যারাসাইকোলজি বিভাগের সবচেয়ে পুরনো ও অভিজ্ঞ প্রফেসর। সার্থকেরও প্রফেসর ছিলেন এক সময়। প্রফেসর এনফিল্ডের কথায় সার্থক বেশ উৎসাহিত হয়ে উঠল। ক্যাসেল নেই, কিন্তু ও তো নেশা করে না। ঘুমের ঘোরেও সেদিন সে হাঁটছিল না। তবে কি দেখল সে? সেদিন একটু তাড়াতাড়ি ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে ফিরল। এরপর যত দ্রুত সম্ভব তত দ্রুত সেই ক্যাসেল সে আগের দিন যেখানে দেখেছিল সেইখানে পৌঁছল। প্রফেসর এনফিল্ড ঠিক কথাই বলেছেন। কোথায় সেই ক্যাসেল? কিছুই তো নেই এখানে। ওর আগ্রহ বাড়তে লাগলো। এর কাছেই এক গ্রাম। গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে ও যা জানতে পারল তা অনেকটা এইরকম। ক্যাসেলটির মালিক ছিলেন পুরনো মার্কুয়েস অ্যাক্সটন বেনেট। দেশদ্রোহিতার কারণে তাকে যখন তন্ন তন্ন করে খুঁজে বেড়ানো হচ্ছিল, ততদিনে তিনি তাদের হাত থেকে পালিয়ে গেছিলেন চিরদিনের মতো, বহু দূরে। পালানোর সময় সে ভুলবশত পাহাড়ের খাদ থেকে পড়ে যায়। তিনি মারা যাওয়ার পর রক্তচোষায় পরিণত হন। শোনা যায় তিনি ব্ল্যাক ম্যাজিকও জানতেন। আসলে তিনি মরে গেলেও তার ব্ল্যাক ম্যাজিক বেঁচে ছিল। ব্ল্যাক ম্যাজিকের বলের দ্বারা তার যখন পিপাসা পায়, তখন পাহাড়ি রাস্তায় উদয় হয় সেই ক্যাসেল। তিনি মৃত্যুর পর নেকড়ে মানব বা বিস্টদের বশ করে সেগুলিকে তার দাস বানিয়ে রেখেছে। জনশ্রুতি আছে এই ক্যাসেল যার চোখে একবার পড়ে সে আর জীবনেও পৃথিবীর আলো দেখতে পায় না। ক্যাসেলটি হলো একটি ভ্রম। মার্কুয়েস বেনেথের পিপাসা জাগলে কোনো মানুষকে সেই ক্যাসেলটি দেখা দেয়। এরপর সে কোনোভাবে সেই ক্যাসেলে পৌঁছে যায়। আসলে তাকে টেনে নিয়ে যায় সে। এরপর তার রক্ত সম্পূর্ণরূপে ভক্ষণ করে সে। ক্যাসেলের বাইরে অপেক্ষা করে তার ভয়ঙ্কর হিংস্র ক্ষুধার্ত নেকড়ে মানুষের দল। যারা সেই রক্তচোষার শিকার হয় তারা পরিণত হয় নেকড়ে মানবে। সেই নেকড়ে মানব যোগ দেয় অ্যাক্সটনের দাসের দলে। কোনো খেয়ালে সেখান থেকে ফেরার সময় যেখানে সার্থক ক্যাসেলটা দেখেছিল সেই স্থানে আবার পৌঁছল। ইতিমধ্যে সন্ধ্যার অন্ধকার আকাশকে ছেয়ে ফেলেছে। সন্ধ্যার অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক একই জায়গায় ক্যাসেলটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক একই জায়গায় না, তার থেকে কয়েক গজ দূরে।
ক্যাসেলটা সার্থককে ওটার দিকে আকর্ষণ করছিল। এই নিয়েই ও পড়েছে। ওর ইচ্ছে ছিল এমন কোনো ভূতের জায়গায় অ্যাডভেঞ্চার করবে। মন্ত্রমুগ্ধের মতো ও ধীরে ধীরে এগিয়ে চলল ক্যাসেলের দিকে। কিন্তু আগের দিনের ক্যাসেল সেরকম নতুন কিছু নয়, বেশ পুরনো লাগছে আজ এটিকে। ক্যাসেল ভেদ করে শিকড় জন্মেছে, সেই ফুলের সুবাসও আর পাওয়া যাচ্ছে না। শুরুতেই একটা বড় গেট, গেটের পাল্লা দুদিকে হা করে খোলা। গেটের পাশে একটা ভাঙা নেম প্লেট, সেখানে অস্পষ্টভাবে লেখা মার্কুয়েস এক্সটন বেনেথ। ক্যাসেলটির দরজা খোলাই ছিল। বিনা বাধায় ক্যাসেলে প্রবেশ করল। ক্যাসেলে কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। ক্যাসেলটির ভেতরে নিকষ কালো অন্ধকার। সার্থক প্রবেশ করতেই এক ঝাঁক বাদুড় ওকে ধাক্কা মেরে ক্যাসেল থেকে বেরিয়ে গেল। ওর বুঝতে অসুবিধে হলো না ক্যাসেলটি শুধু তার অবস্থান নয়, গঠনও বদলায়। ইতিমধ্যে অন্ধকারে চোখ সয়ে গেছে। পকেট থেকে টর্চটা হাতড়ে বের করে সেটিকে সে জ্বালল। এখন স্পষ্ট দেখা যাচ্ছে সব। ও এখন ক্যাসেলের ডাইনিং রুমে রয়েছে। তার এক পাশের দেওয়ালে সোনার ফ্রেমে বাঁধানো এক প্রৌঢ় ভদ্রলোকের ছবি। কালো কোট প্যান্ট পরিহিত লোকটিকে দেখে মনে হয় লোকটি অত্যন্ত চতুর, কূটনীতির রাজা। ইনি তাহলে মার্কুয়েস এক্সটন বেনেথ। ক্যাসেলটাও ভালো করে ঘুরে দেখতে থাকলো, কিন্তু হতাশ হলো। কোথাও কিচ্ছু নেই। তাহলে কি সব গল্প কথা? ক্যাসেলের দ্বিতীয় তলায় লম্বা প্যাসেজ। প্যাসেজের শেষ প্রান্তে একটা মূর্তি। মূর্তিটা নড়ছে। তার উপর টর্চ ফেলতেই অবাক হলো সার্থক। ছবির লোকটা, পোশাকেও কোনো পরিবর্তন নেই। পার্থক্য হলো এই যে লোকটি প্রৌঢ় নয়, যুবক। ও পড়েছিল ভ্যাম্পায়াররা নিজেদের বয়স কমাতে বা রূপ পরিবর্তন করতে সক্ষম। লোকটি সেখান থেকে এক নিমিষে সার্থকের সামনে প্রকট হলো। সার্থক সাহসী ছেলে। ও রক্তচোষা এক্সটনকে দেখে ভয় পেল না। ও সাহসের সঙ্গে বলল, আপনি হলেন মার্কুয়েস এক্সটন বেনেথ, অ্যাম আই রাইট? ঠিক বলেছে সার্থক। আপনি দেখছি আমার নামও জানেন। আমি সব কিছুই জানি সার্থক। তোমার পুরো নাম সার্থক শিকদার। এখন তোমার বয়স 27 বছর। তুমি গ্রাজুয়েট হয়েছ ইউনিভার্সিটি অফ এডিনবার্গ থেকে। সাবজেক্ট প্যারাসাইকোলজি, ঠিক বলছি? আপনি তো ভূত দেখতে পারেননি বেনেথ। আমি তোমার ভবিষ্যৎ বলতে পারি ইয়ং ম্যান। তুমি আজ 9:40 মধ্যে তোমার আয়ু শেষ হতে চলেছে। সুতরাং তোমার কাছে আর মাত্র 2 ঘন্টা 50 মিনিট। কিন্তু আমার মনে হচ্ছে এত তাড়াতাড়ি আমার আয়ু শেষ হওয়ার সময় আসেনি। তোমার সাহস দেখে অবাক হলাম। এর আগে আমার আসল রূপের ব্যাপারে জানতে পেরে প্রত্যেকেই ভয় পেয়েছে। তুমি একমাত্র ভয় পাওনি। এখন অনেক সময় আছে। তোমার সাহসের পরীক্ষা হয়ে যাক। এতে আমার এন্টারটেইনমেন্টও হবে। এমন সময় নেকড়ের তীব্র গর্জনে সার্থকের প্রায় কানের পর্দা ফেটে যেতে বসেছিল। কানে হাত চেপে বসে পড়ল। চোখ যেন নিজের থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। দমকা বাতাস চোখের উপর পড়তেই চোখের পলক মেলে চাইল। কিন্তু এখন আর ওর চারদিক দেওয়াল দিয়ে ঘেরা নয়। রাতের আকাশে চাঁদের চিহ্ন মাত্র নেই। তারাগুলি মধ্যে মধ্যে মিটমিট করছে, আবার পরক্ষণেই মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। একটা আষ্টে গন্ধ যেন সার্থককে আষ্টে পিষ্টে চেপে ধরেছে। খোলা আকাশের নিচে ওর অনুভব হলো ও সেখানে একা নেই। একটা বিকট গন্ধযুক্ত নিঃশ্বাস ওর ঘাড়ে ধাক্কা খেতে লাগলো। শুধু তাই নয়, ওর পেছন থেকে মৃদু গোগানির শব্দও ভেসে এলো। আস্তে করে ঘাড় ঘুরিয়ে দেখতেই সার্থক চমকে উঠল। ওর হাত পা যেন ঠান্ডা হয়ে এলো। ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে বিশালাকায় বৃহদ্দন্ত বিশিষ্ট ভয়ঙ্কর দর্শী হিংস্র মানুষকেও নেকড়ে মানব। একটা নয়, বেশ কয়েকটা। এরই মধ্যে একজন হয়তো হারবার্ট ব্রাউন।
সেগুলোর মুখের পাশ থেকে লাল গড়িয়ে পড়ছে। মাংসের লালসায় তাদের মন উতলা হয়ে উঠেছে। হঠাৎই মেঘলা আকাশ চিরে আলোর ঝলক দেখা গেল। বিদ্যুতের ঝলকানিতে হতভম্ব হয়ে গেল নেকড়ে মানবগুলি। তারপর তীব্র গর্জন করল তারা। এখন প্রতি মুহূর্তে হীরের মানিক জহরতের থেকেও অনেক মূল্যবান। নেকড়ে মানবদের মনোযোগ নষ্ট হয়েছে। এই সুযোগে সার্থক ঝড়ের গতিবেগে একটা ঝোপের আড়ালে আশ্রয় নিল। ভাবতে থাকলো ওর এই শোচনীয় অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায়। ও এতক্ষণে খেয়াল করলো ওর একপাশে ক্যাসেল, অর্থাৎ ও এখন অ্যাক্সটনের বাগানে রয়েছে। তবে ওর খুব কাছেই ক্যাসেল থেকে বেরোনোর গেট। ঝোপের আড়াল থেকে ও দেখার চেষ্টা করলো গেটের অবস্থান, কিন্তু সেখানে তো কোনো গেট নেই, অর্থাৎ সে বাগানের পেছন দিকে রয়েছে। ইতিমধ্যে নেকড়ে মানবগুলির চমক কেটেছে। ওরা সার্থককে বাগানের এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। ওগুলির মধ্যে একটা তার ঘ্রাণ শক্তিকে ব্যবহার করে সার্থকের প্রায় কাছে পৌঁছে গেল। এখন প্রয়োজন ওই বিকট প্রাণীগুলির মনোযোগ নষ্ট করা। সার্থক ওর পায়ের কাছে পড়ে থাকা একটি গাছের সরু ডাল ছুঁড়ে মারল নেকড়ে মানবগুলির বিপরীতে। সবকটা নেকড়ে মানব ছুটে গেল সেই দিকে। এই সুযোগটা কাজে লাগাতে ভুলল না সার্থক। প্রাণপণে ছুটল ক্যাসেলটির অন্যদিকে। ওই তো ক্যাসেলের গেট। তাহলে পৌঁছে গেছে। কিন্তু ক্যাসেলের গেটের সামনে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। একটা মানুষের কালো অবয়ব ওর চোখে পড়ল। মার্কুয়েস বেনেত না? ছুটতে ছুটতে মাটি থেকে একটা ইট তুলে নিয়ে অ্যাক্সটনের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল সে। কিন্তু সে 1 ইঞ্চিও নড়ল না। অন্ধকারেও সার্থক দেখল তার চোখ যেন ভাঁটার মতো জ্বলছে। সে এখন আর মানুষ রূপে নেই, সে এখন রূপ নিয়েছে রক্তচোষায়। তার ঠোঁট টকটকে লাল, দুপাশে দুটি দাঁত স্বাভাবিকের তুলনায় লম্বা। তার কপালের একটি অংশ ফেটে রক্ত বেরোচ্ছে। পরক্ষণেই অ্যাক্সটন তার জিহ্বাকে অস্বাভাবিক লম্বা করে কপালে সে আঘাতপ্রাপ্ত স্থানটির রক্ত একবার চেটে সার্থকের দিকে ক্রূর হাসি হাসল। অকস্মাৎ সার্থক একটা প্রবল ধাক্কায় গড়িয়ে পড়ল মাটিতে। ওর উপর লাফিয়ে পড়ল একটি নেকড়ে মানব। তারপর ধীরে ধীরে মুখ বাড়িয়ে দিল সার্থকের মুখের দিকে। তৎক্ষণাৎ নেকড়ে মানবটি সার্থকের থেকে মুখ সরিয়ে আনল। আবার অ্যাক্সটনের কণ্ঠ। সঙ্গে সঙ্গে নেকড়ে মানবটি সার্থকের উপর ঝাঁপিয়ে পড়ল। সার্থক ভয়ে চোখ বন্ধ করে ফেলল। এবার ভারী কণ্ঠটি ক্রূর হয়ে উঠল। তখনই এক তীব্র আত্মচিৎকার। গোটা ক্যাসেল কেঁপে উঠল সেই চিৎকারে। চোখ মেলে তাকালো সার্থক। দেখল সবকটি নেকড়ে মানব অ্যাক্সটনের উপর তীব্র গর্জন করে ঝাঁপিয়ে পড়েছে। তার দেহকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নেকড়ে মানবগুলি হয়তো আর তার বশে থাকতে চায় না তার দাসত্ব স্বীকার করতে। গেটে আর কোনো বাধা নেই। নেকড়ে মানবগুলি অ্যাক্সটনের পুরনো দেহকে খেতে ব্যস্ত। পালানোর সময় একটা নলাকার পদার্থ সার্থকের দিকে ছিটকে এলো। অ্যাক্সটনের নাড়ি, গা গুলিয়ে উঠল ওর। গেট থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ল সার্থক। পিছনে ক্যাসেলটির দিকে তাকালো একবার। চমকে উঠল। গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে মার্কুয়েস অ্যাক্সটন বেনেত। আজ আপনারা শুনলেন বিশ্বরূপদের লেখা পাহাড় পরে ভয়ঙ্কর। গল্পের সূত্রধর আমি সম্রাট, গল্প পাঠে সনক। অন্যান্য চরিত্রে রাজশ্রী, রুদ্র, অতনু, সুব্রত, দেবজিৎ ও আমি। পোস্টার ডিজাইন স্নেহা, স্ক্রিপ্টিং মেঘা, সমগ্র পরিচালনায় সৌমিতা।